ওয়েল, টিউটোপিয়া লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। সামনেই মাধ্যমিক, আর আমরা জানি যে মাধ্যমিকের কিন্তু এখন প্রস্তুতি চলছে পুরোপুরি জোর কদমে। আর সেই প্রস্তুতির জন্য তোমাদেরকে আরও একটু সাহায্য করতে, তোমাকে সেই প্রস্তুতি পর্বে আরেকটু এগিয়ে রাখতে কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে শুরু হয়েছে একটা নতুন উদ্যোগ, যার নাম টিউটোপিয়া আলটিমেট গাইড মাধ্যমিক 2024। একদমই তাই, মাধ্যমিকের প্রত্যেকটা বিষয় দারুণ, দুর্দান্ত, ফাটাফাটি, ধামাকেদার নম্বর পাওয়ার জন্য কিন্তু তোমাদের জন্য শুরু হয়েছে টিউটোপিয়ার এই আলটিমেট গাইড সিরিজ। একেবারেই তাই, তোমরা কিন্তু পাচ্ছ বিভিন্ন বিষয়ের সাজেশনস, অর্থাৎ সামনের যে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বোর্ডের বড় পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। এবং আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞান বিষয় নিয়ে। আর সেই সূত্রে কিন্তু আমরা অলরেডি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের কিন্তু হাফ পোর্শনের সাজেশনস নিয়ে আলোচনা করে দিয়েছি। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো, কোন কোন টপিকগুলো, কোন কোন বিষয়গুলো তোমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যেতেই হচ্ছে। তাহলে চলো আর দেরি করে লাভ নেই, আমরা দেখে নেব এবারে আমাদের তৃতীয় অধ্যায়ের সেকেন্ড যে পার্টটা, অর্থাৎ জিনগত রোগের এই বিষয় থেকে এবারের মাধ্যমিকের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বা কোন কোন বিষয়গুলো বা কোন কোন জায়গা বা পোর্শনটা তোমাকে অবশ্যই পরীক্ষার জন্য দেখে যেতেই হবে। ওকে, তাহলে চলো, আবার বলছি সামনেই মাধ্যমিক, আর বেশি দিন হয়তো বাকি নেই, একটা মাস আর কয়েকটা দিন হয়তো বাকি রয়েছে। হয়তো এখন অনেকের মনে টেনশন, কি হবে কি হবে, সবাই মানে এত বছর ধরে, বলা যেতে পারে এত দিন ধরে আমরা এত কিছু পড়ছি, কেন জানি না মনে হচ্ছে পরীক্ষার আগে সব যেন গুলিয়ে যাচ্ছে, মনে হয় যে আরেকটু পড়লে ভালো হতো, মনে হয় যেন আরেকটু সাজেশন পেলে ভালো হতো। তো এরকম কিন্তু বিষয়গুলো চলবে, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল পার্ট, এগুলো কিন্তু সমস্যাগুলো হয়, বাট চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট রুটিন ধরে তোমরা পড়াশোনাটা করো, রিভিশন দাও, লেখা প্র্যাকটিস করো, মক টেস্টের পরীক্ষা দাও, তাহলেই দেখবে কিন্তু পরীক্ষার আগে, পরীক্ষার সময় আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। তাহলে চলো শুরু করব আজকের ক্লাস। সবাই জয়েন করছো আস্তে আস্তে। ওকে চলো, হ্যালো সবাইকে, গুড আফটারনুন। চলো বেশ, চলো চলো শুরু করা যাক। তো একই রকম ভাবে আমার যেটা দোষ, তোমরা জানো যে এই চার্টটা কিন্তু আমি নিয়ে ঘুরি। এই চার্টটা নিয়ে কেন ঘুরি? কারণ এই চার্টটা কিন্তু তোমাদের কাছে একটা অ্যাসেটের মতো। এটাই কিন্তু তোমাদের কাছে সেই মাস্টার এক্সেল, অর্থাৎ তোমরা এই চার্ট থেকে বুঝতে পারছো যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসছে। আরো একবার বলবো, যেটা বারবার বলি, 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল 15 মার্কসের প্রশ্ন আসছে, এবং মাধ্যমিকে তোমাদের কিন্তু প্রত্যেককে 15-15 তুলতেই হবে। এই টার্গেট নিয়ে কিন্তু এগো, এই টার্গেট নিয়েই কিন্তু লাস্ট মিনিটের রিভিশনটা চালিয়ে যাও। তাহলে চলো শুরু করব, দেখে নেব। একই রকম ভাবে কিন্তু আমরা দেখে নেব বেশ কিছু এমসিকিউ প্রশ্ন, যেখানে আমরা দেখব যে এবারের অর্থাৎ আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের কোন কোন এমসিকিউ প্রশ্নগুলো, বা বলা যেতে পারে কোন কোন টপিকগুলো, বা বলতে পারো কি ধরনের বা কি প্যাটার্নের প্রশ্ন তোমাকে এখান থেকে পড়তে হবে। আশা করি সবাই জানো, পড়েছো, তাও আরো একবার একটু টাচ আপ দিয়ে দিই। চলো দেখে নেওয়া যাক। তাহলে সবাই রেডি হও, শুরু করি। দেখে নাও কি বলছে। নিচের বক্তব্যটি দুটি পড়ো এবং সঠিক বিকল্প বেছে নাও। বক্তব্য 1 বলছে বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য হয়। বক্তব্য 2 বলছে মাতা বর্ণান্ধ হলে আক্রান্ত, মানে বর্ণান্ধ রোগে আক্রান্ত হলে তার পুত্র বর্ণান্ধ হবে। দুটো বক্তব্য দেওয়া রয়েছে। এরাম কিন্তু প্যাটার্নের প্রশ্ন মাধ্যমিকে আসতে চলেছে, আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আশা করছি এরাম আসতে পারে। এই দুটো বক্তব্যের রেসপেক্টে কি বলছে, যে 1 নম্বর অপশনে বলছে দুটি বক্তব্যই সঠিক। অপশন বি বলছে প্রথম বক্তব্যটি সঠিক, দ্বিতীয় বক্তব্যটি ভুল। তারপরে বলছে প্রথম বক্তব্যটি ভুল, দ্বিতীয় বক্তব্যটি সঠিক। অপশন ডি বলছে দুটি বক্তব্যই ভুল। আবার কিন্তু মিলিঝুলি অ্যান্সার ঢুকছে। এই যে সব থেকে বড় সমস্যা হচ্ছে, ভালো করে দেখো, এই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো আগেও বলেছি বেশ কয়েকটা ক্লাসে, যে এই এমসিকিউ প্রশ্নগুলো অনেকটা বড় লেখা থাকে। তো দেখে মনে হয় অনেক বড় কিছু বলছে, না তা কিন্তু নয়। যখনই বুঝবে এরকম ইলাবোরেটলি কোনো প্রশ্ন করা হয়েছে, তখনই কিন্তু মাথায় এটা আনবে যে সেখানে কিন্তু উত্তরের ক্লু সব থেকে বেশি থাকে। তাহলে কি বলছে দেখে নেবো একবার। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য হয়। হ্যাঁ, এটা সত্যি। এক্স ক্রোমোজোম বাহিত একটি জিনগত রোগ বা প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হচ্ছে বর্ণান্ধতা। দ্যাটস গুড।
মানে সত্যি বক্তব্যটা। তারপরে কি বলছে, মাতা বর্ণান্ধ হলে, আক্রান্ত হলে তার পুত্র বর্ণান্ধ হবে। একদমই তাই। কেন? কারণ মা কিন্তু পুত্রকে এক্স ক্রোমোজোম দেয় তার ডিম্বাণুর মাধ্যমে, আর বাবা দেয় কোন ক্রোমোজোম? বাবা কিন্তু ওয়াই ক্রোমোজোম দিয়ে থাকে। তার মানে এই বক্তব্যটাও সঠিক। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশানে দুটি বক্তব্যই সঠিক। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ এরকম প্রশ্ন, এই জায়গা থেকে প্রশ্ন, এই প্রশ্ন থেকে। আবার বলছি, যেহেতু বংশগতির ক্ষেত্রে এই যে জিনগত রোগ পার্টটার মধ্যে কিন্তু মূলত রোগ তো বেশি নেই, মেনলি থ্যালাসেমিয়া আছে, হিমোফিলিয়া আছে, বর্ণান্ধতা আছে, এই তিনটে রোগের গল্প আছে। কিন্তু এই তিনটে রোগ থেকেই বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবারের মাধ্যমিকে, সেই কারণেই কিন্তু ভিডিওটা করা। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন কি বলছে। 16 নম্বর ক্রোমোজোমের আলফা গ্লোবিন জিনের অনুপস্থিতির ফলে যে রোগটি হয়। অপশন এ বর্ণান্ধতা, অপশন বি থ্যালাসেমিয়া, অপশন ডি হিমোফিলিয়া, অপশন ডি হেপাটাইটিস। সি হিমোফিলিয়া, হেপাটাইটিস। অনেকে অ্যান্সার দিচ্ছ, একদমই তাই। কি হবে? একদমই তাই। 16 নম্বর ক্রোমোজোম মানে হচ্ছে থ্যালাসেমিয়ার কথা কিন্তু বলা হচ্ছে। 16 নম্বর ক্রোমোজোম মানে কিন্তু থ্যালাসেমিয়ার কথা বলা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই। বর্ণান্ধতা কিন্তু এক্স ক্রোমোজোমের জন্য। হিমোফিলিয়া কিন্তু একটা বিষয় বলে দিই, হিমোফিলিয়া কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এক্স ক্রোমোজোমের কথাই হিসেবে বলা আছে, তবে কিছু কিছু হিমোফিলিয়া টাইপ রয়েছে যেটা কিন্তু অটোজোমাল জিনের কারণেও কিন্তু হতে পারে, বাট সেটা তোমাদের সিলেবাসে বলা নেই, তাই সেটা পড়তে লাগবে না। জেনে রাখো হিমোফিলিয়াও কিন্তু এক্স ক্রোমোজোমের ক্ষেত্রেই বলা যেতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে। এবং এটাও এর সাথে কি পড়বে, যখনই পড়লে 16 নম্বর ক্রোমোজোম, এটা কি রকম ক্রোমোজোম? এটা কিন্তু অটোজোম, এটা কিন্তু পড়তে হবে। এটা কিন্তু অটোজোমাল জিন। ঠিক আছে, অটোজোম রয়েছে কিন্তু, এটা অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ। বেশ, সবাই সঠিক উত্তর দিচ্ছ একেবারে। চলো চ্যাম্পিয়ন, রেডি হচ্ছ আস্তে আস্তে। দেখে নাও কি বলছে। দেহে লোহা জমে হৃৎপিণ্ড এবং যকৃতের ক্ষতি সাধন হয় যে বংশগত রোগে, তা হলো অপশন এ হিমোফিলিয়া, অপশন বি অ্যানিমিয়া, অপশন সি ব্লাড ক্যান্সার, অপশন ডি হচ্ছে থ্যালাসেমিয়া। ভীষণ সহজ প্রশ্ন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রোগের যে উপসর্গ বা রোগের ফলে কি সমস্যা তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে। তার মানে আমরা বলতে চাইছি, বা আমি তোমাদেরকে বলতে চাইছি যে রোগ, তার রোগের কারণ এবং তার রোগের ফলাফল, এখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর অনেকে দিচ্ছ, রোহিত দিচ্ছ, রচনা দিচ্ছ, জয়শ্রী দিচ্ছ, সবাই রয়েছে, একদমই তাই। বাকিরা চেষ্টা করবে। চলো অপশন ডি থ্যালাসেমিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখবে এই যখন প্রশ্নের উত্তরগুলো যখন পারা যায়, দেখবে পারলে অটোমেটিক্যালি, স্নেহাও বলছে একদমই তাই, যে একটু না মনের মধ্যে কনফিডেন্স গ্রো করে যে হ্যাঁ আমি পারছি। তো এই কনফিডেন্স গ্রো করাবার জন্যই কিন্তু তোমাদের স্বার্থে কিন্তু এই ভিডিওগুলো করা হচ্ছে। এবং অবশ্যই বলবো, যদি এখনো মনে হয় প্রশ্ন উত্তর নিয়ে ডাউট রয়েছে, আরো একটু ভালো করে দেখে নিলে ভালো হতো। হাতের সময় একদম কম, কারণ শুধুমাত্র জীবন বিজ্ঞান পড়লে হবে না, বাকি বিষয়গুলো তো রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককে বলবো যে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 ইউটিউব চ্যানেলে কিন্তু এই জীবন বিজ্ঞান বিষয়ের তোমরা প্লেলিস্টটা খুঁজে নেবে। ওখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের সব ধরনের প্রশ্ন সংক্রান্ত ভিডিওগুলো পেয়ে যাচ্ছে। ওখান থেকে কিন্তু অবশ্যই রিভিশন করে নেবে। অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে স্যার ওখানে তো অনেক বড় বড় স্যার ভিডিও রয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টার ভিডিও, তাহলে কি করে দেখবো? আমার তো নেট প্যাক শেষ হয়ে যাবে। চাপ নেওয়ার কোনো কারণ নেই। দেখবে ইউটিউবে একটা সেটিংস অপশানে একটা প্লেব্যাক স্পিড বলে অপশান দেয়। সে প্লেব্যাক স্পিড অপশানে গিয়ে সেটাকে তুমি স্পিডটাকে বাড়িয়ে দাও। দেখবে জেনারেলি কিন্তু 1x করা থাকে বা নর্মাল করা থাকে, সেটাকে তুমি বাড়িয়ে 1.5x বা 2x করে নাও। দেখবে একটু কিন্তু ভিডিওটা কুইক চলবে, তোমার কিন্তু রিভিশনটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বেশ, চলো নেক্সট প্রশ্ন কি বলছে। যে একটি পরিবারের, দেখো আবার একটা বড় প্রশ্ন, ভালো করে পড়তে হবে। একটি পরিবারের একটি পুত্র সন্তান বর্ণান্ধ, কিন্তু তার মাতা পিতা কেউই আক্রান্ত নন। এক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? খুব সাবধান, খুব সাবধান। সমস্যাটা সব থেকে বড় কি বলতো এই প্রশ্নের, এটা দিচ্ছে এমসিকিউ, কিন্তু এই উত্তরটা করতে গেলে খানিকটা আমাদের কিন্তু খাতায় কাজ করতে হবে, চেকার বোর্ডটা দরকার রয়েছে। কি বলছে যে সঠিক নয়, মনে কথা। চলো প্রথমে অপশন দেখার আগে কি করব, যখনই ধরো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে, অপশন পরে দেখবে, অপশন দেখবে না, প্রথমে প্রশ্নটা পড়ে একটা চেকার বোর্ড বসাবে। কি বলছে? একটি পরিবারে একটি পুত্র সন্তান বর্ণান্ধ, মানে কি বলা যেতে পারে কিন্তু তার মাতা পিতা কেউই আক্রান্ত নন। এক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে মাতা পিতা আক্রান্ত নয় বলতে কি বলতে পারি, যে মাতা হয়তো বাহক এরম কন্ডিশনে ছিল, আর পিতা আক্রান্ত নয় মানে পিতা কিন্তু একেবারেই সুস্থ। এটা
কিন্তু পুত্র বর্ণান্ধ কেন? মা নিশ্চয়ই দিয়েছিল বর্ণান্ধতার জিনটা। তাহলে কি হবে? পরপর এখানে বসা, আগে ফরম্যাটটা দেখে নিতে হবে, আগে কিন্তু চেকার বোর্ড সাজাবে, নাহলে কিন্তু করতে পারবে না, সময় খাবে বেশি। এক্স সি এক্স, এক্স এক্স, এক্স সি ওয়াই, ঠিক আছে, আর হচ্ছে এক্স ওয়াই। তাহলে বলছে একটি পুত্র সন্তান বর্ণান্ধ হিসাবে গেল মিলে, পেয়ে গেলাম। এইবার পড়ব মাতা প্রচ্ছন্ন জিনের বাহক। অবশ্যই মাতা প্রচ্ছন্ন জিনের বাহক, তার মানে এই বক্তব্যটি হবে না। আমরা কেন স্যার হবে না? কারণ সঠিক নয় জানতে চেয়েছে। খুব সাবধান, সঠিক নয় জানতে চেয়েছে, এটা কিন্তু অনেকে প্রশ্নটা পড়ে না। মাতা পিতার প্রতি কন্যাই বাহক প্রকৃতির হবে। দেখি, দুটো কন্যা পাচ্ছি, একটা কন্যা বাহক হতে পারে, আর একটা কন্যা দেখো সুস্থ হচ্ছে, ঠিক আছে, তার মানে এই বক্তব্যটা সামহাও সঠিক নয়, মানে এটা হতে পারে বিয়েরটা। বাকিগুলো দেখে নি কি বলছে। কন্যা সন্তানগুলির মধ্যে 50% বাহক হবে। হ্যাঁ, 50% বাহক হচ্ছে, মানে এই বক্তব্যটি সঠিক, এটা হবে না, কারণ আমার থেকে প্রশ্নে সঠিক নয় জানতে চেয়েছে। নেক্সট অপশন কি বলছে? অপত্য বর্ণান্ধ পুত্র বর্ণান্ধতার দায়ী জিনটি তার মার কাছ থেকে পেয়েছে। একেবারেই তাই, মা পুত্রকে দেবে এক্স ক্রোমোজোম, এক্স এর মধ্যেই বর্ণান্ধতার জিন রয়েছে, পুত্র আকারে। এই বক্তব্যটি সঠিক, তাহলে এটা হবে না। জানতে চেয়েছে কি সঠিক নয়, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। আবার বলছি, এই প্রশ্নের সমস্যা হচ্ছে এইটাই, এমসিকিউ প্রশ্ন যে 15টা প্রশ্ন থাকে সেখানে কিন্তু অর থাকে না, আরো বিপদ। অর পাবে না, কিন্তু এই প্রশ্ন তোমায় করতেই হবে। দেখো সময় কিন্তু অনেকটা লাগে, আগে প্রশ্ন দেখে চেকার বোর্ড সাজাবে, তারপরে অপশন দেখবে, তার আগে অপশন দেখবে না। এটা হচ্ছে তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার ফরম্যাট। এবং অবশ্যই দেখে নিচ্ছ কি জানতে চেয়েছে, সঠিক নাকি সঠিক নয়, নেতিবাচক নাকি ইতিবাচকে জানতে চেয়েছে। এই যে ছোট ছোট ভুলগুলো করলেই কিন্তু নম্বরটা চলে যায়, সেটাকেই কিন্তু কারেকশন করার চেষ্টা করছি আমি। বেশ, নেক্সট কি বলছে? পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে পুত্র বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? একদম আগে চেকার বোর্ড। পিতা বর্ণান্ধ এক্স সি ওয়াই, মাতা স্বাভাবিক, মানে একদম স্বাভাবিক করে দিই, চলো একদম কোনো দিকে তাকাবো না, আগে চেকার বোর্ড সাজাবো। কি বলছে? এক্স সি এক্স, এক্স ওয়াই, ঠিক আছে, এক্স এক্স ওয়াই। কারণ পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, তাহলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কি পাচ্ছি আমি চেকার বোর্ড থেকে? পুত্রের বর্ণান্ধ, পুত্র দুজনেই সুস্থ, দেখে নাও। তাহলে জাস্ট চেকার বোর্ডটা তোমায় কষ্ট করে করতে হবে এখানে, তাহলে কি হবে? অপশনে 0%। সুতরাং এই ধরনের কিন্তু ক্রস তুমি মাধ্যমিকে পেতে চলেছো, একটা না একটা তুমি এমসিকিউ পাবেই পাবে। খুব সাবধান, বারবার বলছি, এইটা ছাড়া এগোতে যাবে না, আন্দাজে ঢিল মারবে না, এটা ছাড়া উত্তর করবে না। বেশ, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি বলছে, চেষ্টা করো সবাই। হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? ঘুরিয়ে ফিরলো আবার দেখে নি। হিমোফিলিয়া বাহক মাতা মানে কি হবে? এক্স এইচ এক্স করলাম, স্বাভাবিক পিতা এক্স ওয়াই করলাম, দেখে নাও। বেশ, এখানে কি পাবো? এক্স এইচ এক্স, এক্স এক্স, ঠিক আছে, এক্স এইচ ওয়াই, এক্স ওয়াই। কি জানতে চাইলো? এখানে জানতে চাইলো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? কন্যা সন্তান কি হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে? ভালো করে দেখো, প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেককে বলবো, যারা দেখছো ভিডিওটা প্রত্যেককে বলবো বাড়িতে খাতায় এই ক্যালকুলেশনটা করবে, কারণ এখানে সময় যায়। এখানে কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত কন্যা নেই, হয় একজন পুরোপুরি সুস্থ আর একজন বাহক, তার মানে শতাংশের হিসাবে কিন্তু 0%। ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। মানে এখান থেকে আমরা কি বলতে চাইলাম, ধরো যদি দুখানা প্রশ্ন পরপর এরকম দেয়, আগের প্রশ্নটা 0% অ্যান্সার হলো, পরের প্রশ্নটাও কিন্তু 0% অ্যান্সার হতে পারে। সাইকোলজিক্যালি পরীক্ষার সময় কাজ করে যে আগেরটা যদি 0% হয় এবারেরটা 0% হবে না, দেখবে কাজ করে না, সেটা কিন্তু নয়। তোমার কিন্তু চেকার বোর্ডই বলে দেবে সঠিক উত্তরটা কি। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে? একজন বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে, বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে, এখানে ওয়াইটা ক্যাপিটালে হবে, কারেকশন করে দিচ্ছি, অসুবিধা নেই। তো বর্ণান্ধ পুরুষের জিনোটাইপকে ভালো করে বুঝবে। কি বলছে? এক্স সি প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স সি ওয়াই প্লাস। প্রথমত এটা হচ্ছে না, এটা তো হবে না সুস্থ, এইটা হওয়া যাবে না। কেন?
জেনারেলি আমরা যখন বর্ণান্ধ জিনের কথা বলি তখন আমরা এইভাবে ডিনোট করে থাকি বিষয়টা। এটা বর্ণান্ধ জিন বা প্রচ্ছন্ন রূপ, আর এর উল্টোটা হচ্ছে এক্সি প্লাস, মানে এটা স্বাভাবিক জিন। মানে এই জিনটারই মিউটেশন হলে এই বর্ণান্ধ জিনটা তৈরি হয়ে যায়। এভাবে কিন্তু আমরা ডিনোট করে থাকি, মানে সিলেবাস এরকম আছে আর কি। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বর্ণান্ধ পুরুষ হলে অবশ্যই কিন্তু এই অপশনটা হবে, অবশ্যই কারেকশন করে দেবো, এক্সি ওয়াই ক্যাপিটাল ওয়াই হবে, এটা কিন্তু স্মল ওয়াই হচ্ছে, ঠিক আছে, অবশ্যই দেখে নিচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে, হিমোফিলিক পুরুষ ও বাহক মহিলার সঙ্গে বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের মধ্যে কত শতাংশ পুত্র হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকে? বড় প্রশ্ন। দেখব হিমোফিলিক পুরুষ মানে এক্স এইচ ওয়াই, বাহক মহিলা এক্স এইচ এক্স। ফেলবো চেকার বোর্ডে ঝটপট, সময় নষ্ট করার কোনো মানে নেই। কি হবে এখানে, এক্স এইচ এক্স এইচ এক্স এইচ ওয়াই হলো, এখানে কি হবে এক্স এইচ এক্স, আর এখানে হচ্ছে এক্স ওয়াই। তো জানতে কি চাইলো না, হিমোফিলিক পুরুষ ও বাহক মহিলার সঙ্গে বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের মধ্যে কত শতাংশ পুত্র হিমোফিলিক, পুত্র সন্তানদের মধ্যে কত শতাংশ। এখানে পুত্র সন্তান কত, দুটো পুত্র, তার মানে দুটো পুত্রকে যদি আমি 100% ধরি, তার মধ্যে একটা পুত্র হচ্ছে হিমোফিলিক, তাহলে হাফ হলে কি হবে 50%। সঠিক উত্তর হচ্ছে এইটা 50%। এইবার এই জায়গায় একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, সব সময় পরীক্ষায় প্রশ্নটা দেখে নেবে এখানে কাদের মধ্যে জানতে চেয়েছে। যদি জিজ্ঞাসা করত সন্তানদের মধ্যে কত হবে, সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত কত হবে, ঠিক আছে, সেক্ষেত্রে জানতে চাইবে, নাকি তোমার কন্যা সন্তানদের মধ্যে কত হবে, নাকি পুত্র সন্তানদের মধ্যে কত হবে, এই বিষয়টা কিন্তু ভালোভাবে দেখে নেবে যে কার রেসপেক্টে জানতে চেয়েছে। যদি বলতো সন্তানদের মধ্যে কত পার্সেন্ট বা কত শতাংশ হিমোফিলায় আক্রান্ত হবে, সেখানেও কিন্তু আমরা উত্তরটা এই রেসপেক্টে 50%ই পেতাম, কারণ এখানে আমি দুই কন্যা সন্তানের মধ্যে একটা টাইপের কিন্তু আমি হিমোফিলিক পাচ্ছি, ঠিক আছে, তার মানে 4 জনের রেসপেক্টে বিচার করলে কিন্তু 2 জন অ্যাফেক্টেড, তার মানে 50%। সুতরাং সবসময় কিন্তু দেখে নেবে কাদের রেসপেক্টে প্রশ্নটা করা হচ্ছে, কারণ এই জায়গায় কিন্তু ভুলটা হয়। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোন রোগটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত নয় তা লেখো। কি বলেছে, নিচের কোন রোগটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত নয়, মানে নেতিবাচকে কিন্তু তোমার থেকে উত্তরটা চাওয়া হয়েছে। অপশন এ বলছে থ্যালাসেমিয়া, অপশন বি বলছে বর্ণান্ধতা, অপশন সি বলছে কানের মুক্তলতি, অপশন ডি বলছে কোনোটি নয়। কোনটা হবে তাহলে? কি বলছে, অটোজোম দ্বারা নয়, মানে আমরা বলতে পারি অ্যালোজোম দ্বারা কন্ট্রোল, তাই তো, অ্যালোজোম দ্বারা সামহাও কন্ট্রোল হচ্ছে বিষয়টা, মানে সেক্স ক্রোমোজোম দ্বারা। কে, থ্যালাসেমিয়া হবে না অটোজোম বাহিত, কানের মুক্তলতি হবে না অটোজোম বাহিত, কোনোটি নয়। হতে পারে যদি অন্যান্য অপশনসগুলো না মেলে, কিন্তু অপশন মিলছে কেন, বর্ণান্ধতা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তাই সব সময় দেখে নিচ্ছ প্রশ্ন নেতিবাচকে না ইতিবাচকে, এটাই কিন্তু পরীক্ষার হলে ট্রিক্স এবারের, এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে আমরা অনেকে তাড়াহুড়োর জন্য কিন্তু প্রশ্নগুলো পড়ি না, প্রশ্নগুলো পড়তে ভুলে যাই। জাস্ট মিনিট, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, পরবর্তী প্রশ্ন বলছে, দেখে নেব কি, মাতা বর্ণান্ধ এবং পিতা স্বাভাবিক হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? আবার চেকার বোর্ড, মাতা বর্ণান্ধ এক্স সি এক্স সি, পিতা স্বাভাবিক এক্স ওয়াই। চলো ফাটাফাটি এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে নাও কি বলছে, এক্স সি এক্স, এক্স সি এক্স, এক্স সি ওয়াই, এক্স সি ওয়াই। চলো তাহলে কি পাবো এখানে আমরা, মাতা বর্ণান্ধ ও পিতা স্বাভাবিক হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? কন্যা সন্তান হচ্ছে 2 জন। কন্যা সন্তান কাকে পাচ্ছি? কন্যা সন্তান কিন্তু পাচ্ছি এখানে 2 জন। এখানে কি 2 জন বর্ণান্ধ হচ্ছে? এখানে কি 2 জন বর্ণান্ধ হচ্ছে? ভালো করে দেখবে কিন্তু প্রশ্নটা,
এখানে 2 কন্যা সন্তান কিন্তু বাহক হচ্ছে, এবং এটা মনে রাখবে, বাহক হলে কিন্তু তারা স্বাভাবিকের মতোই আচরণ করে, তারা কিন্তু ক্যারি করে জিনটাকে, সেটা কিন্তু তার জিনের যে ফেনোটাইপটা কিন্তু বাইরে প্রকাশ পায় না, বা বলতে পারো উপসর্গ কিন্তু বাইরে সাধারণত প্রকাশ পায় না। তাহলে সঠিক উত্তর কি? বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, সবাই তো বাহক, তাহলে কি হবে? 0%, কেউ বর্ণান্ধ নয়। অবশ্যই কিন্তু ফান্ডামেন্টালটা বুঝে যাচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে কটা টাইপ আমি তোমাদেরকে করালাম, আবার বলছি বারবার, হতেও পারে এখান থেকে পরীক্ষা এসে গেল, সম্ভাবনা প্রবল, হতেও পারে। তাই অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ প্রশ্নগুলো, বাড়িতে প্র্যাকটিস করছো, দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটা সাদা খাতা নেবে বা স্লেট পেন্সিল নাও, নিয়ে এই চেকার বোর্ডগুলোকে বসে বসে প্র্যাকটিস করো, কিভাবে কোনটা হয়, কোত্থেকে কোনটা হয়, অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে? পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? থ্যালাসেমিয়া দিয়ে দিয়েছে, উভয়ই বাহক, তার মানে কি লিখতে পারি? এটা আশা করি অটোজোম বাই তো তোমরা জানো, তাহলে মোটামুটিভাবে আমি এ ধরে নিলাম অটোজোমের রেসপেক্টে। থ্যালাসেমিয়া বাহক মানে থ্যাল লিখলাম, থ্যাল, আর একটা এমনি এ আছে, সরি, একটা এমনি থ্যাল যুক্ত আর একটা এমনি এ আছে, এ ফর অটোজোম, ঠিক আছে? এ ফর অটোজোম, এটা তোমরা জাস্ট চেকার বোর্ডটা করছো বলে লিখছো, নাহলে তুমি আলফা বললে আলফা দিয়ে লিখতে পারো, বিটা বললে বিটা দিয়ে লিখতে পারো, ঠিক আছে? তারপর কি বলছে? আরেকবার চলে এসো, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, একদমই তাই, এটাই চাই। তো কি পাবো এখানে? কি পাচ্ছি দেখে নাও, এথ্যাল এথ্যাল, তাহলে এ টিএইচ এ টিএইচ, এটা হচ্ছে এ টিএইচ এ, এখানে পাবো হচ্ছে এ টিএইচ এ, এখানে পাবো শুধু এ এ বা নর্মাল। তাহলে কি পাচ্ছি? বলছে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত? শ্রেয়া বলে দিয়েছো, বাকিরাও বলছো, বাকিরা আবার অপশন ডি কেন আসছে অনিন্দ? অপশন ডি কেন আসছে? থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, আবার কিন্তু বারে বারে বিষয়টাকে বুঝতে হবে, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের গল্প কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে কি হবে এখানে? দেখো ভালো করে, টোটাল সন্তানের কথা বলছে, থ্যালাসেমিয়া আক্রান্ত মানে যেখানে দুটো অটোজোমের মধ্যেই থ্যালাসেমিক জিন থাকবে, তাহলে কি হবে? 4টের মধ্যে একটা আমি এরকম পাচ্ছি, তাহলে 4টের মধ্যে একটা মানে 1/4, মানে কত পার্সেন্ট হয়? 25%। আবার বলছি, ভুল করার কিন্তু কোনো অবকাশ নেই, খালি এই প্রশ্নগুলোয় সময় একটু বেশি যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোতে সময় বেশি যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সময় বেশি যেতে পারে, কিন্তু এটা যদি ঠিকঠাক চেকার বোর্ডটা নামাতে পারো, ভুল হওয়ার সম্ভাবনা নেই, সম্ভাবনাই নেই, ঠিক আছে? ওকে স্নেহা, হ্যাঁ ঠিক আছে স্নেহা, চলো। আচ্ছা, এবার জিজ্ঞেস করছো যদি কেউ ক্যাপিটাল টি স্মল টি যা খুশি দিয়ে দিক, এটা যদি রোগ দিয়ে না দিয়ে যদি ক্যাপিটাল টি স্মল টি দিয়ে জিজ্ঞাসা করে, ফরম্যাট সেই একই। এটাও বলেছি, আগের ক্লাসও আশা করি বলেছি যে কত প্রকার গ্যামেট তৈরি হওয়াটা কিন্তু অবশ্যই করে যাচ্ছ পরীক্ষার জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এর পরে আমরা ঢুকে যাব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম প্রশ্ন এখানে আছে, বাট তার আগে কিছু জিনিসকে আমি ডিসকাস করে নিতে চাইবো যেগুলো তোমরা পরীক্ষার সময় ভুল করো, বা যেগুলো তোমাকে অবশ্যই এই রোগের ক্ষেত্রে মাথায় রেখে যেতে হবে। বিষয়টা কি? দেখো, যে সমস্ত রোগগুলোর কথা বলা আছে সবসময় বুঝবে, যেমন ধরো হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া বলো, কিংবা ধরো তোমার এখানে থ্যালাসেমিয়া বলো, ঠিক আছে? থ্যালাসেমিয়া বলো, বা এখানে ধরো বর্ণান্ধতা বললে, ঠিক আছে? তো প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই কিন্তু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা কিন্তু মনে রাখতে হবে, ভুল যেন না হয়। মানে এক্ষেত্রে হচ্ছে সবসময় যেহেতু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, ঠিক আছে, সবই হচ্ছে প্রচ্ছন্ন জিনের গল্প, প্রচ্ছন্ন প্রচ্ছন্ন প্রচ্ছন্ন, অর্থাৎ যদি ঘুরিয়ে প্রশ্ন করে তোমাদেরকে যে এরা কোন কন্ডিশনে বাইরে প্রকাশ পায়, প্রচ্ছন্ন কন্ডিশনে, বা সায়েন্টিফিক টার্মে কি বলবো, এরা হচ্ছে সবাই কিন্তু বাইরে প্রকাশ পায় কোন কন্ডিশনে? এরা কিন্তু সবাই বাইরে প্রকাশ পায় হোমোজাইগাস কন্ডিশনে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, হোমোজাইগাস, ঠিক আছে? হোমোজাইগাস,
হোমোজাইগাস, ঠিক আছে, কিন্তু হোমোজাইগাস প্রকাশ পায়। কিন্তু এখানে একটা ম্যাটার আছে যে এটা কি বলবে, এটা হোমোজাইগাস হলো, এটা হচ্ছে অল অটোজোমের গল্প, ঠিক আছে, আমি একটা ওয়ান শট করে দিচ্ছি এখানে, অটোজোমের গল্প, এটা হচ্ছে অ্যালোজোমের গল্প, অসুবিধা নেই, এটাও কিন্তু অ্যালোজোমের গল্প, ঠিক আছে। আবার বলছি, এটা কিন্তু অ্যালোজোম ছাড়াও কিন্তু এটা দেহ ক্রোমোজোম বা অটোজোমের মাধ্যমেও হতে পারে, ঠিক আছে। তো সঠিক উত্তর ক্ষেত্রে এটা অ্যালোজোম বা অটোজোমের মাধ্যমেও কিন্তু হতে পারে, আমি শুধু ভুলটা বলবো না, এটাও কিন্তু অটোজোমের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। কিন্তু অটোজোমটা লিখে রাখলাম, কিন্তু এটা তোমাদের সিলেবাসের মধ্যে বলা নেই, তোমরা কিন্তু অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমটাই বলবে, মানে এক্স ক্রোমোজোমের গল্প বলবে। যদিও এরা হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, ঠিক কথা, মানে থ্যালাসেমিয়াকে বাদ দাও, মানে এই থ্যালাসেমিয়াকে বাদ দাও এখানে, আচ্ছা এটা তো ভুল বললাম, এটা তেমন, দাঁড়া দাঁড়া দাঁড়া, হিমোফিলিয়া তো হবে, জাস্ট এ মিনিট, হিমোফিলিয়া হচ্ছে তো আমার অ্যালোজোম হবে, এটা একদমই অ্যালোজোম, অ্যালোজোম হবে, এটা এক্স ক্রোমোজোম বাহিত, আর এটা হয়ে যাবে হচ্ছে অটোজোম, থ্যালাসেমিয়াটা মাঝখানে ছিল। বেশ, আর ডাউট দিয়ে লাভ নেই, পরীক্ষার আগে একেই ঘেটে আছো, এটা হচ্ছে অটোজোম, এটা অ্যালোজোম, এটা অটোজোমও হতে পারে, লিখছি না। তো এখানে বক্তব্য হচ্ছে, যদিও বা এরা হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এরা হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, কিন্তু পুরুষের ক্ষেত্রে কিভাবে প্রকাশ পায় বলতে পারবে কেউ? পুরুষের ক্ষেত্রে এরা কোন রূপে প্রকাশ পায় কেউ বলতে পারবে? পুরুষ দেহের ক্ষেত্রে এরা কোন রূপে প্রকাশ পায়? পুরুষ দেহের ক্ষেত্রে কিন্তু এরা প্রকাশ পায় হচ্ছে কোন কন্ডিশনে? হেমিজাইগাস কন্ডিশনে। ক্লিয়ার? এইটা মনে রাখবে, ভুল যেন না হয়। পুরুষদের ক্ষেত্রে মানে এক্স ওয়াই যখন কনফিগারেশন রয়েছে তখন কিন্তু এরা অ্যাকচুয়ালি হেমিজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, ঠিক আছে। হেমিজাইগাস বলো বা হেটেরোজাইগাস বলো, অসুবিধে কিছু নেই, ঠিক আছে, এই কন্ডিশনে কিন্তু প্রকাশ পায়, ঠিক আছে। এক্ষেত্রেও কিন্তু তাই, হেটেরো বলো হেমি বলো একই ব্যাপার, ঠিক আছে, একই ব্যাপার, এটা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। কারণ এবং এখান থেকে একটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে, যেটা হচ্ছে যে হিমোফিলিয়া আক্রান্ত মানে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে নারীদের থেকে পুরুষেরা কেন বেশি আক্রান্ত হন? 2 নম্বরের প্রশ্ন সম্ভাবনা আছে আসার। এক্ষেত্রে বলে রাখি জায়গা থেকে দাঁড়িয়ে যে যখনই এই প্রশ্নের উত্তরটা লেখা শুরু করবে তখন অবশ্যই কিন্তু প্রথমে লিখবে, যখনই কোনো রকম রোগের প্রশ্নের উত্তর লিখবে প্রথমে লিখবে সেই রোগের সম্পর্কে, অর্থাৎ প্রথমে লিখবে যে হিমোফিলিয়া হলো একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। যদি থ্যালাসেমিয়া দিয়ে বলে কি লিখবে? থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আর একটা কি রয়েছে? বর্ণান্ধতা হলো একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই লাইনটা কিন্তু প্রত্যেকটা রোগের উত্তর দেওয়ার আগে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ইউজ করবে, যে কোনটা কিরকম রোগ, কোনটা কোন ক্রোমোজোম বাহিত, এটা যেন ভুল কোনোভাবে না হয়। এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এই পার্টটাকে আমায় কিন্তু একটুখানি মনে রাখতে হচ্ছে পরীক্ষার জন্য, কারণ এখান থেকে কিন্তু একটু প্রশ্ন মাঝে মাঝে দেয়, কনসেপ্ট চেকের ক্ষেত্রে কিন্তু দেয়, ঠিক আছে। চল বেশ, এবারে আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মেনলি যেটা বলার উচিত যে এখান থেকে সত্যি কথা বলতে কি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে যেটা হয়, এখান থেকে একটা চেকার বোর্ড দেবে, চেকার বোর্ড দেবে, সেখানে তোমাকে একটা চেকার বোর্ড দিয়ে দেবে, যে একটা কন্ডিশন বলে দেবে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এরা মাতা বাহক হলে কিংবা পিতা হচ্ছে মানে বর্ণান্ধ হলে এক্ষেত্রে তার সন্তানদের মধ্যে কিভাবে রোগটা সংক্রমণ বলে দেবে বিষয়টাকে। এটা ছাড়াও আরেকটা যেটা বিষয় যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে এই রোগের কারণ ধরে কিন্তু প্রশ্ন আসে, কারণ ধরে এবং তার লক্ষণ ধরেও কিন্তু প্রশ্ন আসে। কারণ ধরে প্রশ্নটা অবশ্যই পড়ে আমি দিয়েছি, প্রশ্নটা অলরেডি দেখে নাও কি বলছে এখানে। এখানে যেটা বলা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ ও এই রোগের বংশগতির চেকার বোর্ডের সাহায্যে আলোচনা করো। এরম গোটা প্রশ্ন কিন্তু আসবে না, এটা পুরোটাই একসঙ্গে বলা আছে যাতে করে পুরোটা একেবারে তোমাদের পড়া হয়ে যায়, এটা একেবারেই পড়বে। কারণ এই প্রশ্নটা ছোট প্রশ্নে এলো। লক্ষণ, এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা লক্ষণ, লক্ষণ হচ্ছে মূলত দুটো লক্ষণ নিয়ে প্রশ্নটা আসে। একটা হচ্ছে কি, একটু চেঞ্জ করি, লক্ষণের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যানিমিয়া দেখা দেয়, ঠিক আছে,
অ্যানিমিয়া একটা লক্ষণ দেখা দিতে পারে, আর একটা হচ্ছে দেহে লোহা জমে, লৌহ সঞ্চিত হয়। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে লৌহ সঞ্চিত হয় দেহের বিভিন্ন অঙ্গে, লৌহ সঞ্চিত হয়, ঠিক আছে, অঙ্গের মধ্যে। তো এই লক্ষণ থেকে কিন্তু প্রশ্ন যদি লক্ষণ জিজ্ঞেস করে অবশ্যই কিন্তু এই দুখানা টার্ম তোমাকে উল্লেখ করতেই হবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবার চলে আসো থ্যালাসেমিয়া রোগের কারণ। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই কারণটা আমি ভেঙে অবশ্যই বলে দিচ্ছি, দেখে নাও, কারণ চেকার বোর্ডের জায়গাটা অলরেডি আশা করছি তোমাদের রেডি আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে খালি অবশ্যই যেটা বললাম যে সাইনগুলো মনে রাখবে, ঠিক আছে। আগে সেই সাইনটা আগে বলে দিই, ফের আমি কারণটায়, কারণ কারণটা একটু বড় আছে। তাহলে চলো সাইনটা বলে দিই, ভুল যেন না হয়, প্রত্যেকে যেন আরেকবার সবার জন্য। যে যখন কোনো চেকার বোর্ড যখন করতে যাচ্ছ, ভালো করে শুনবে, যখন চেকার বোর্ডে এরকম দিচ্ছে কোনটা কোন জিন বা অ্যালিল সেটাকে আগে মেনশন করবে। যেমন ধরো যদি কোনো মেন্ডেলের প্রশ্ন আসে, ধরো আমি আগের দিনই বলেছিলাম ক্যাপিটাল টি বা স্মল টি দিয়ে কিন্তু করতে শুরু করে দেবে না, তার আগে লিখবে ক্যাপিটাল টি মানে কি বোঝানো হচ্ছে, ক্যাপিটাল টি দিয়ে কি ডিনোট করা হচ্ছে, অর্থাৎ এটি হলো লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী প্রকট অ্যালিল। স্মল টি দিয়ে কি বোঝানো হচ্ছে, এটি হলো যে বেটে বৈশিষ্ট্য নির্ধারণকারী প্রচ্ছন্ন অ্যালিল। এটা মেনশন করবে কোনটাকে কি বলে থ্যালাসেমিয়া বা রোগের অন্যান্য রোগের ক্ষেত্রে। তো এখানে কি হবে, এখানে যদি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বলা হয় স্বাভাবিক জিন, অর্থাৎ যখন ধরো আলফা থ্যালাসেমিয়া বলছে তাহলে আলফা লিখবে, ঠিক আছে, আলফা থ্যাল এরকম লিখতে পারো, এটা এটা প্লাস লিখতে পারো, ঠিক আছে। যদি মনে হয় স্যার আমি যদি আলফা থ্যাল না লিখে যদি আমি আলফা টিএইচ লিখি, আলফা টিএইচ হলে অসুবিধা হবে না, নম্বর কাটবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু কখন নম্বর কাটবে না, যখন তুমি এইটা লিখছো চেকার বোর্ডটা শুরু করার আগে এবং পাশে লিখে দিচ্ছ কি এটা হচ্ছে থ্যালাসেমিক জিন, কি না এটা হচ্ছে স্বাভাবিক জিন, এটা স্বাভাবিক জিন, জিন বা অ্যালিল বলতে পারো। আর যদি এটাকে যদি বলি এরকম আলফা থ্যাল, তখন এটা কি বলবো, এটা হচ্ছে থ্যালাসেমিক জিন। অর্থাৎ প্রত্যেকটা চেকার বোর্ডকে তৈরি করার আগে কিন্তু আমাকে এটা মেনশন করে দিতে হবে যে কোন জিনটাকে কি ডিনোট করা হচ্ছে, এটা করবে, এটা করে না বলে 1 নম্বর করে কেটে দেওয়া হয়, মেনশন করে না বলে ভাবে যে পরীক্ষক তো জানেন না, তোমাকে জানাতে হবে, কারণ এটা আমরা বোঝার সুবিধের জন্য আমরা করছি, লিখছি এই জায়গা থেকে দাঁড়িয়ে। হিমোফিলিয়ার ক্ষেত্রেও তাই, বর্ণান্ধতার ক্ষেত্রেও তাই, গল্পটা স্বাভাবিক জিন বর্ণান্ধ জিন, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। বেশ, এরপরে আমরা কি দেখব, থ্যালাসেমিয়া রোগের কারণগুলো ছোট্ট করে দেখে নেব। দেখো থ্যালাসেমিয়া রোগের যদি কারণ নিয়ে কথা বলি, চলো একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক, যেহেতু প্রশ্ন কম তাই কনসেপ্টটা একটুখানি আর একবার দিয়ে দিই, একটু গিয়ার আপ করে দিই কনসেপ্টে। থ্যালাসেমিয়া, ঠিক আছে, থ্যালাসেমিয়া হচ্ছে কি না, থ্যালাসেমিয়া হচ্ছে মূলত হচ্ছে যেখানে হয়, যেখানে আরবিসি বা লোহিত রক্তকণিকার কিন্তু যে সেখানে যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন কিন্তু ওকে চলো সেই হিমোগ্লোবিনের কিন্তু গঠনে ঝামেলা চলে আসে। আমরা পড়েছি ছোটবেলায়, আবারও পড়বো যে হিমোগ্লোবিন মানে হচ্ছে হিম মানে লৌহ এবং গ্লোবিন প্রোটিন নিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে, লৌহ এবং হচ্ছে গ্লোবিন প্রোটিন নিয়ে কিন্তু হিমোগ্লোবিনটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এবার বক্তব্যের বিষয় হচ্ছে কি যে এটা ভালো করে বুঝতে হবে, এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে হিমোগ্লোবিন থাকে, আমি এইচবি দিয়ে ডিনোট করলাম, তো হিমোগ্লোবিনের গঠনে আমরা কি দেখতে পাই জানো, আমরা দেখতে পাই হিমোগ্লোবিনের গঠনে 2টো আলফা চেন আছে, ঠিক আছে, এবং 2টো বিটা চেন আছে। স্যার বিটা চেন আলফা চেন কি ক্লাস 9-এ পড়েছিলাম, দেখবে পলিপেপটাইড পড়েছিলাম, পেপটাইড পড়েছিলাম, প্রোটিনের স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার পরপর। তো এর যে গ্লোবিন যে প্রোটিনটা রয়েছে, গ্লোবিন প্রোটিনটাকে তৈরি করতে গেলে 2টো আলফা চেন, 2টো পেপটাইড এবং 2টো বিটা পেপটাইডের কিন্তু প্রয়োজন হয়। আলফা পেপটাইডগুলো কোথা থেকে আসে, এটা আসে হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম থেকে, ঠিক আছে, 16 নম্বর ক্রোমোজোম থেকে এটা আসে, ক্রোমোজোমে থাকা যে জিন রয়েছে সেখান থেকে আসে, ভালো কথা।
বিটা পেপটাইডগুলো কোত্থেকে আসে? 11 নম্বর ক্রোমোজোম থেকে আসে। তার মানে তোমাকে যদি এবার পরীক্ষায় প্রশ্ন করা হয় যে 11 নম্বর ক্রোমোজোমের মধ্যে থাকা জিনের সমস্যার কারণে কোন প্রকার বংশগত রোগ দেখা দেয়, তোমরা কি বলবে? তোমরা বলবে থ্যালাসেমিয়া রোগ কিন্তু হতে পারে, বা বিটা থ্যালাসেমিয়া রোগ কিন্তু হতে পারে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে বক্তব্য হচ্ছে যদি 16 নম্বর ক্রোমোজোমের জিনগুলো কাজ না করে তাহলে সে দেখাবে আলফা থ্যালাসেমিয়া, আর 11 নম্বর ক্রোমোজোমের জিনগুলো কাজ না করলে সে দেখাবে হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার গল্প। এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এখন যদি আমরা বলি এই পোর্শন থেকে দাঁড়িয়ে যে এই 16 নম্বর ক্রোমোজোমের গল্প, বিষয়টা কি ছোট করে দেখে নাও। ধরো ওই যে 16 নম্বর ক্রোমোজোম, ঠিক আছে, 16 ক্রোমোজোম বলো, বা নাম্বার 16 ক্রোমোজোম বলা উচিত অ্যাকচুয়ালি, নাম্বার 16 ক্রোমোজোম এটা হলো। এখন এই 16 নম্বর ক্রোমোজোম যদি দেখি তাহলে অবশ্যই এটা হোমোলোগাস ক্রোমোজোম হিসেবে পাবো আমরা। অটোজোম রয়েছে। স্যার হোমোলোগাস ক্রোমোজোম কেন? স্যার সমস্ত ক্রোমোজোম তো পেয়ারে পেয়ারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তাই হোমোলোগাস ক্রোমোজোম। তো এখানে আমরা 4খানা জিনের আমরা অস্তিত্ব খুঁজে পাই। কি পাই? আমরা এখানে 4খানা জিনের অস্তিত্ব খুঁজে পাই, ঠিক আছে? বেসিকটা বুঝে নাও তাহলেই হয়ে যাবে। 4খানা জিন রয়েছে, দুটো থেকে দুটো আলফা বেরিয়ে আসে, অর্থাৎ এটা এর অ্যালিল, এটা এর অ্যালিল, এটা এর অ্যালিল। অ্যালিলগুলো যেমন থাকে তোমরা পড়েছো ছোটবেলায়, মানে ক্লাস 10এই পড়েছো, যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে, লোকাসে অবস্থান করে, সেই লোকাসের মধ্যে থাকা জিনের রূপভেদকে অ্যালিল বলা হয়। অ্যালিল রয়েছে 16 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হলো এই জিন থেকেই, দুটো থেকেই কিন্তু আলফা 1 আর আলফা 2 কিন্তু বেরোয়, অর্থাৎ একটা আলফা এখান থেকে বেরোয় এই জিনের প্রোডাক্ট হিসেবে, আর একটা আলফা এখান থেকে বেরোয়। ফান্ডামেন্টাল পার্ট, কোনো অসুবিধা নেই। এইবারের গল্প হচ্ছে আর একটা ছোট প্রশ্ন আসে যে থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। আরো একটা প্রশ্ন আসে হাইড্রপস ফিটালিস, এটা কি? এইগুলোই বলার জন্য এইটা আমি দেখালাম। দেখো থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে গল্পটা কি হয়। থ্যালাসেমিয়া মেজর মানে হচ্ছে, ধরো একটা টাইপ আমি এবার বলতে বলতে যাবো, ভালো করে নোট করো, জাস্ট নোট করে নাও, পরীক্ষার সময় কাজে লাগবে। 1 নম্বর টাইপ হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। আমি থ্যাল লিখলাম, এটা মেজর লিখলাম, ঠিক আছে? এখানে কি হয়, এখানে 4খানা যে আলফা পলিপেপটাইডের যে জিন আছে, 4খানা জিন তো অ্যালিলের রেসপেক্টেবল, 4খানা যে আলফার জিন আছে, 4খানা যে জিন আছে, 4খানা আলফা জিন বলা ভালো, তাহলে বুঝতে অসুবিধা হবে না, জিন রয়েছে, সেই 4খানা জিনই কি হয়, কাজ করে না, ড্যামেজড। তাহলে যদি 4খানা আলফা জিনই যদি না কাজ করতে পারে তাহলে আলফা তৈরি হবে, হ্যাঁ কি না? বলো, অ্যান্সার দাও। তাহলে কি আলফা তৈরি হবে, হ্যাঁ কি না? হবে না। হবে কি হবে না? বলো। 4খানা জিন হবে না। তার মানে হিমোগ্লোবিন তৈরি করতে যেখানে দুটো আলফা দরকার, দুটো বিটা দরকার, আলফা তৈরি তো হবে না। তাহলে হিমোগ্লোবিনের কোর কম্পোনেন্ট আলফা তৈরি না হলে হিমোগ্লোবিন স্ট্রাকচার তো পুরোপুরি ডিফর্ম করে যাবে, কোনো আলফাই হবে না। এই কন্ডিশনটাকে থ্যালাসেমিয়া মেজর বলা হচ্ছে, এটা বুঝবে। এবং যখন কোনো আলফা জিন তৈরি হচ্ছে না, এইটাকে আর একটা রোগের হিসেবে নাম দেওয়া হয়, তার নাম কি? এটাকেই বলা হচ্ছে কি, হাইড্রপস ফিটালিস। কি বলা হয়? হাইড্রপস। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, হাইড্রপস ফিটালিস বলা হয়। ফিটালিস বলতে কি, এটা কিন্তু মানে জন্মের সময়, মানে এরকম যখন কন্ডিশন হয়, মায়ের গর্ভে যখন সন্তান রয়েছে, সেই সন্তান গর্ভে থাকা অবস্থাতেই কিন্তু সে নষ্ট হয়ে যায়। সেই মা জন্মের, বা বলতে পারো জন্মের কয়েক মাস পরেই কিন্তু সে মারা যায়, সে কিন্তু আর বাঁচতে পারে না, কারণ তার আলফা তৈরি হচ্ছে না এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এরপরে যে টাইপটা পড়বে সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন এইচ, খালি এটাই পড়ার ছিল। এরপরের যে টাইপসগুলো আছে, মানে ধরো এখানে 4খানা জিন খারাপ হলো, এবার ধরো এর থেকে আরেকটু বেটার। কি বেটার? এটা বাংলায় কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো, তাই তো বলা আছে। ধরো 4খানা জিন খারাপ হলো না, এখানে 3খানা জিন খারাপ হলো। তাহলে যদি 3খানা জিন খারাপ হয় তাহলে একটা পড়ে থাকা জিন দিয়ে তো কাজ চলবে আস্তে আস্তে, মানে ঠেঙে ঠেঙে কাজ চলবে, পুরোপুরি কাজ হবে না কিন্তু কাজ খানিকটা হলেও চলবে, চলতে থাকলো খানিকটা এখান থেকে দাঁড়িয়ে। সেই টাইপটাও হয়, ওটা এখন প্রয়োজন নেই কোনো একে দরকার থেকে, ঠিক আছে? কিংবা ধরো 3খানার থেকে ধরো 2খানা জিন খারাপ হলো, মানে ধরো এখানে 2খানা জিন ওপর খারাপ হয়ে গেল, আর 2খানা রয়েছে তারাও কিন্তু কাজ করছে, মানে হিমোগ্লোবিনের আলফা তৈরি হবে না তা নয়, কিন্তু অতটা সাপোর্টিভ হলেও সাপোর্ট দেবে এই জায়গা থেকে দাঁড়িয়ে।
তো এই কেসে কিন্তু আমরা বলে দেবো টাইপসগুলোকে থ্যালাসেমিয়া মাইনর বলা যেতে পারে এই ক্ষেত্রে, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে যদি ধরো এখানে 3খানা জিন, 4খানা রয়েছে, 3খানা জিন হচ্ছে তোমার সুস্থ, 1খানা জিন খারাপ, 3টে সুস্থ 1খানা খারাপ, তখন কিন্তু সে অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া কেরিয়ার হয়ে যায়, ঠিক আছে। স্যার আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড মনে হয় হচ্ছে, দেখতে হবে, আমি দেখিনি এখনো সেটাকে। চলো, তো কি বলছে এখানে না, এখানে যখন 3খানা জিন ভালো থাকে, 1খানা জিন যখন খারাপ হয়ে যায়, 3টে ভালো 1টা খারাপ, তখন কিন্তু হবে সে থ্যালাসেমিয়া বাহক, এইটা, ঠিক আছে। এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, পরীক্ষা আসলে কিন্তু এইখান থেকে পরীক্ষা তোমাকে পড়তে হবে। হাইড্রস ফিটালিস কি, থ্যালাসেমিয়া মেজর কোন পার্টটাকে বলে, এটা ক্লিয়ার হলো এত দূর পর্যন্ত থ্যালাসেমিয়ার গল্প? ক্লিয়ার এই পোর্শনে? দেখে নাও, ক্লিয়ার হলো সবার কাছে? বেশ, এটা আলফা, কিন্তু এখনো তো বাকি আছে বস। কোনটা? নাম্বার 16, নাম্বার 11 ক্রোমোজোম। ক্রোমোজোমটা দেখে নেবো না, কি পাবো এখানে আমরা এখানে পেয়ে যাচ্ছি তোমার একটা 11 নম্বর ক্রোমোজোম, এবং তারও হচ্ছে হোমোলোগাস পেয়ার থাকবে, নিঃসন্দেহে থাকছে তো বটেই। এবং সেখানে আমরা কি পাবো? সেখানে আমরা পেয়ে যাব হচ্ছে, এটা অন্য কালার করব অবশ্যই, আমরা সেখানে পেয়ে যাচ্ছি হচ্ছে বিটা জিন, কিন্তু এরা সংখ্যায় 2টো, অ্যালিল হিসেবে 2টো রয়েছে, 4টে থাকে না, 2টো। এখান থেকেই একটা বিটা 1 বিটা 2 বেরোয়, 2টো, নিজের মনে, ভালো কথা, অসুবিধা নেই। এইবার এক্ষেত্রে আমরা কি পড়বো? এখান থেকে একটা প্রশ্ন আসে, কি অনেকে হয়তো প্রশ্নটা মনে করছো, বলে দিই টাইপসটা কি পড়তে হবে, যে বিটা থ্যাল, এটা ছিল আলফা থ্যাল, এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। বোঝাতে পারলাম? মানে কি, যখন 2টো জিন খারাপ, 2 বিটা জিন তারা কিন্তু কাজ করছে না, বিটা থ্যালাসেমিয়া মেজর। আচ্ছা, একটা প্রশ্ন আসে এখান থেকে গুরুত্বপূর্ণ, এই বিটা থ্যালাসেমিয়া মেজরকে আরো একটা নামে ডাকা হয়, এই বিটা থ্যালাসেমিয়া মেজর হলে, বলতে পারবো কি সেটা? এটাকে বলা হচ্ছে কুলিজ অ্যানিমিয়া। কি বলা হয়? এটাকে বলা হয় কুলিজ অ্যানিমিয়া। কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কুলিজ অ্যানিমিয়া বলা হয়। এই রোগের ক্ষেত্রে কিন্তু কুলিস অ্যানিমিয়া আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এবার থেকে যদি প্রশ্ন আসে, কুলিস একদমই তাই, কুলি বর্ণিত অ্যানিমিয়া। এবং এই ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, 5 প্রশ্ন চলে আসে। কখন আসবে দেখো, বিভিন্ন সেটের কিন্তু প্রশ্ন হয়, কোনো সেট প্রচন্ড সহজ হয়, কোনোটা আরেকটু মডারেট লেভেলের হয়, কোনোটা একটু হার্ড হয়, একটু ঘুরিয়ে প্রশ্ন করে। যদি মডারেট থেকে হার্ড লেভেলের প্রশ্ন এবারে পড়ে, তাহলে কিন্তু তুমি এই প্রশ্নগুলো এক্সপেক্ট করতে পারছো। সেই জন্য কিন্তু এই পয়েন্টগুলোকে তোমাদের বলে দেয়া, অবশ্যই কিন্তু এগুলোকে দেখে নিচ্ছ কোনটা কি বলে। এর থেকে বেশি পড়ার দরকার নেই, এর থেকে বেশি পড়ার কিচ্ছু দরকার নেই, এইটুকু পড়লেই হবে, ঠিক আছে? বেশ, তাহলে থ্যালাসেমিয়ার গল্প কিন্তু হয়ে গেল। চেকার বোর্ড তোমরা দেখে নিচ্ছ, কোনো অসুবিধা নেই, অবশ্যই দেখে নেবে। কার ক্ষেত্রে জানতে চেয়েছে, পুত্র সন্তানের ক্ষেত্রে নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে? বেশ, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, হিমোফিলিয়া কি, এই রোগের লক্ষণ ও কারণ সহ প্রকারভেদ আলোচনা করো। প্রকারভেদ জানতে চেয়েছে, প্রকারভেদ ধরে কিন্তু ছোট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আসবে। হিমোফিলিয়া কি, অবশ্যই বলবে হিমোফিলিয়া হলো একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, যে রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত জমাট বাঁধে না, যে রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত জমাট বাঁধে না, হলো কমপ্লিট অ্যান্সার, এর বাইরে কিচ্ছু লিখবে না, হয়ে গেল। বেশ, এই রোগের লক্ষণ আবার তাই, যে রক্ত, দেখো হার্ড হবে বলতে এখন এক্ষেত্রে বলা মুশকিল, মডারেট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। এখন কোন সেটের প্রশ্ন পড়ে সেটা দেখার, ঠিক আছে। সুতরাং প্রশ্ন শক্ত হবে কি সোজা হবে আমার মনে হয় না এখন আর জেনে লাভ নেই, কারণ বক্তব্যটা হচ্ছে পরীক্ষার প্রায় সামনে, এবং যেভাবে রিভিশন চলছে তোমাদের, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন কোনোভাবে আটকাতে পারবে, কারণ সমস্ত প্রশ্নগুলো করানো হয়েছে, সেরকম সাপোর্ট দেওয়া হয়েছে, সেরকম ভিডিও সলিউশন দেওয়া হয়েছে। তাই তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে পরীক্ষায়, এটা অন্তত আমি তোমাদেরকে বলতে পারি, যে প্রশ্ন যতই যাই হয়ে যাক না কেন, কিন্তু আবার বলছি, পরীক্ষার সময় কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে। এবং প্রত্যেককে বলবো যারা ক্লাসে রয়েছে আজকে, যে লাস্ট ক্লাস যেটা হবে, অর্থাৎ চ্যাপ্টার 5-এর পরে
সাজেশনস দেওয়ার পরে লাস্ট আমি একটা ক্লাস নেব তোমাদের সাথে, তোমাদের জন্য, যে ক্লাসটা ক্লাস 10-এর জন্য লাস্ট ক্লাস হবে, মানে 10-এর লাস্ট ক্লাস তোমাদের থাকবে আমার তরফ থেকে। আশা করছি সবাই থাকবে সেই ক্লাসটাতে, কারণ সেই ক্লাসে কিন্তু আমরা মূলত আলোচনা করব পরীক্ষার হলের ব্যাপারে। আমরা মূলত আলোচনা করব কিভাবে পরীক্ষার হলে সেই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে হয়। আমরা আলোচনা করব যে কিভাবে পাশে কোনো বন্ধু ডিস্টার্ব করলে, কোনো সমস্যা হলে সেগুলোকে ট্যাকেল করতে হয়। আমরা আলোচনা করব কিভাবে খাতা সাজাতে হয়। আমরা আলোচনা করব কোন প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। আমরা আলোচনা করব যে আঁকা কোথায় করব, ঠিক আছে, আঁকার পয়েন্টিং কিভাবে করব, আঁকার জন্য কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবো, এবং তার সাথে অবশ্যই একটা অ্যাড অন থাকবে বেশ কিছু কথা আমার তরফ থেকে। কারণ টিউটোপিয়ায় তোমরা গোটা ক্লাস 10-এ তোমরা তো অনেকে হয়তো জয়েন করেছো, হয়তো ক্লাস 9 থেকে বা 8 থেকে হয়তো রয়েছো। তো গোটা যদি ক্লাস 10-এর রেসপেক্টেও ধরি, তাহলে এই ক্লাস 10-এর যে সারা বছরের সফরে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই একবার মনে করানো দরকার, সেগুলো নিয়েই আলোচনা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব লাস্ট ক্লাসে অন্তত আমার সঙ্গে থাকতে, আমাদের সঙ্গে থাকতে, কারণ সেটা কিন্তু ক্রুশিয়াল থাকবে ক্লাসটা। ওকে, চলো। হিমোফিলিয়া বললাম, এই রোগের লক্ষণ হচ্ছে ওই কি না, কোনো জায়গার রক্ত মানে রক্তবাহ কেটে গেলে রক্ত জমাট বাঁধে না। এবং এই বিষয়টা মাথায় রাখবে, যেটা সবাই লিখবে না, সেটা হচ্ছে ধরো রক্ত মানে বাইরে থেকে হাত কাটলো, হলো অসুবিধে নেই, আমরা না হয় বাইরে থেকে ধরো কোনো প্রিকশন দিলাম, মেডিকেশন দিলাম, কিন্তু কখনো কখনো আমাদের দেহের ভেতরেও তো রক্তবাহ যাচ্ছে, সেই রক্তবাহগুলো কিন্তু রাপচার হয়ে যেতে পারে। তখনও যদি রক্ত ভেতরে মানে ইন্টারনাল যদি ব্লিডিং হয়, ইন্টারনাল ব্লিডিং হলেও কিন্তু সেখানেও রক্ত জমাট বাঁধে না। সুতরাং এক্সটার্নাল ইন্টারনাল দুটো ব্লিডিং এর ক্ষেত্রেই কিন্তু হিমোফিলিয়া হলে রক্ত জমাট বাঁধে না, বা তার ক্লটিং টাইম অনেকটা বেড়ে যায়। ক্লটিং টাইম মানে রক্ত জমাট বাঁধার যে টাইমটা দরকার হয়, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ, ঠিক আছে? বেশ, তাহলে এখানে আবার হচ্ছে তার কারণের গল্প নিয়ে একটু ছোট্ট করে বলে দিই, সেই এবং কারণ এবং তার প্রকারভেদের গল্পটা বলে দিই, চলো দেখে নেওয়া যায়। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখব এবারে, ভালো করে দেখে নাও, একবার রিভিশন হয়ে যাবে বিষয়টাকে ভালো করে। হিমোফিলিয়া, আমি এটা পড়াতে গিয়ে আগে বলে এলাম কি, যে এটা কিন্তু মূলত এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সিলেবাস অনুযায়ী কিন্তু অটোজোমালও কিন্তু হতে পারে, এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, এরপরের গল্প হচ্ছে কি না, যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে হিমোফিলিয়ার টাইপসগুলো দেখব। একই রকম ভাবে ছোট করে লিখে দিই গল্পটা, যেটা আগে লিখছিলাম আর একবার লিখব, যে প্রচ্ছন্ন জিন তারা হোমোজাইগাসের গল্প, হেমিজাইগাস হেটারোজাইগাসের গল্প মিলে। এবার টাইপসগুলো পড়ি, চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1 টাইপস হিমোফিলিয়া, আমি পুরোটা লিখছি না, ঠিক আছে, অল্প করে লিখছি। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ টাইপস যেটা কি হয়, যেটা হচ্ছে ফ্যাক্টর 8-এর অভাবে হয়। কার অভাবে? ফ্যাক্টর 8-এর অনুপস্থিতি। ফ্যাক্টর 8 অনুপস্থিত বলে দিই, অনুপস্থিত। এবং এই ফ্যাক্টর 8-কে কি বলা হয়? এই ফ্যাক্টর 8-কেই কিন্তু বলা হয়, এই নামটা অবশ্যই পড়বে, দেখো ওয়ান শটে হয়ে যাবে একটা স্ক্রিনে, এটাকেই বলা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ঠিক আছে, দেখো এই একটা খালি চার্ট পড়ে যাবে, সব রেডি হয়ে যাবে এখান থেকে, যা প্রশ্ন এখান থেকেই আসবে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ফান্ডামেন্টাল পার্ট গেল, অসুবিধা নেই, ফ্যাক্টর অনকে এটা পড়ছো, ঠিক আছে। নেক্সট কি পড়বে? নেক্সট পড়ে নিচ্ছ 2 নম্বর, কি? হিমোফিলিয়া HAE, হিমোফিলিয়া বি। এটা কেন হয় কে বলবে? এটা হচ্ছে ফ্যাক্টর 9-এর অভাবে, তাই তো, ফ্যাক্টর 9-এর অভাবে। ফ্যাক্টর, এটা সবাই জানো আশা করছি, ফ্যাক্টর 9 অনুপস্থিত দিয়ে দাও। এই ফ্যাক্টরটার নাম বলতে পারবো কেউ? চেষ্টা করব। এই ফ্যাক্টরটার নাম কি? একদমই তাই, অনিন্দ পড়েছে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। তাই কি? তাই কি অনিন্দ? পাক্কা নাকি ক্রিসমাস ফ্যাক্টর? রচনা ঠিক বলেছে, ক্রিসমাস ফ্যাক্টর। চলো, তো ক্রিসমাস ফ্যাক্টর, চলো ক্রিসমাস ফ্যাক্টর পড়বে,
পড়বে, যা প্রশ্ন আসুক। বিশেষ করে কেন পড়তে বলছি বলো তো? এটা হচ্ছে স্তম্ভ মেলাওয়ের জন্য। এই স্তম্ভ মেলাওতে এমন ছোট ছোট প্রশ্ন গুঁজে দেয় না, মানে কখনো কখনো দেখবে মানে মানে মনে করতেই পারা যায় না। ওর জন্য কিন্তু পড়বে এই পার্টটা। হলো ক্রিসমাস ফ্যাক্টর। চলে এসো তুমি নেক্সট। কি বলছে 3 নম্বর? হিমোফিলিয়া এ বি দুটো পড়েছি, এবার কি বলবো 3 নম্বরে? নেক্সট কি বলছে? হিমোফিলিয়া সি রয়েছে, ঠিক আছে? হিমোফিলিয়া সি আছে, এটা না পড়লেও চলবে, ঠিক আছে, জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্যাক্টর নাম্বার 11 এর জন্য। ফ্যাক্টর 11 যদি অনুপস্থিত থাকে, ঠিক আছে? এবার অনিন্দর কথা আমি আসবো, তাই তো? অনিন্দ এবার বোধহয় বলবে, তাই তো? অনিন্দ, অনিন্দ বলছো তো না বলছো না? একদমই তাই, এবার অনিন্দ বলবে। বলো অনিন্দ, এটার নাম কি? অনিন্দ, এটার নাম কি হবে? ফ্যাক্টর 11 এটাকে কি বলা হয়, কোন নামে ডাকা হয় এটাকে বলো? প্লাজমা, একদমই তাই, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, একদমই তাই, নামটা পড়বে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। জাস্ট পড়ে চলে যাবে, প্রশ্ন তো আসবে না, নাও আসতে পারে, জাস্ট দেখে নিও। থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, বেশ, ঠিক আছে। আর একটা টাইপ আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে তোমার প্যারাহিমোফিলিয়া বলা হয়, ঠিক আছে? জাস্ট পড়বে, মাথায় চাপ নেবে না, ঠিক আছে? সেটা হচ্ছে প্যারাহিমোফিলিয়া। এটা হচ্ছে ফ্যাক্টর 5 খুব সম্ভবত, হ্যাঁ, ফ্যাক্টর 5 এর অনুপস্থিত, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর বলা হয়। এটাকে ল্যাবাইল ফ্যাক্টর বলা হয়, এটাকে ল্যাবাইল ফ্যাক্টর বলা হয়, ল্যাবাইল ফ্যাক্টর। এবং এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে, কিন্তু চাপের বিষয় নয়, কারণ এই দুটোই কিন্তু তোমার চলে আসছে হচ্ছে কি অটোজোম বাহিত। এই দুটোই কিন্তু অটোজোম বাহিত, ঠিক আছে? অটোজোমাল, সিলেবাসে অটোজোমাল বলা নেই, তাই চিন্তা করার কোনো কারণ নেই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না। এবং এটা কত নম্বর ক্রোমোজোম? এটা কিন্তু অবশ্যই 4 নম্বর ক্রোমোজোম, ঠিক আছে? 4th ক্রোমোজোমের মধ্যে এই দুটো ফ্যাক্টরের জিন কিন্তু অবস্থান করে, জাস্ট জেনে রাখো। পরীক্ষার আগে আমার মনে হয় ওই বারে বারে এক জিনিস পড়তে পড়তে একটু মাথা ঘুরে যায়, জেনে রাখো, দিক বাইরে বা না দিক, বা ধরো কেন এই জায়গায় লাগে। ধরো তুমি হিমোফিলিয়া সংক্রান্ত একটা বড় প্রশ্ন দিলে, তখন শেষকালে বড় প্রশ্নের শেষে একটা নোট ছাড়লে যে যদিও আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, কিন্তু ক্রোমোজোমাল ত্রুটির বা অটোজোমাল ত্রুটির কারণেও কিন্তু হিমোফিলিয়া রোগটি হয়ে থাকে, এবং সেগুলি হলো হিমোফিলিয়া সি এবং প্যারাহিমোফিলিয়া। পরীক্ষক ভাববে দারুণ, ভাববে স্টুডেন্টটা যথেষ্ট স্টাডি করে, যথেষ্ট বুঝে পড়েছে। তো এই জিনিসগুলো কিন্তু মেন লেখার জন্য দরকার নেই, এই জিনিসগুলো দরকার যে বড় প্রশ্নের ক্ষেত্রে তলায় নোট দেওয়ার জন্য। এগুলো কিন্তু ম্যাটার করে, এগুলো কিন্তু সত্যি ম্যাটার করে, যে এটা কিন্তু বেশি লিখতেও লাগবে না, 1 লাইন লেখা, কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এগুলো কখন মাথায় রাখবে? যখন মেন পড়া তোমাদের হয়ে যাবে তখন, তার আগে পড়তে যেও না কিন্তু। আর মেন পড়াগুলোকে সঠিকভাবে করার জন্য অবশ্যই বলবো যে রিভিশন দাও, আমাদের ইউটিউবের ডিজিটাল সহায়িকাগুলো দেখো, বিশেষ করে মক টেস্টগুলোকে দিতে পারো, কারণ মক টেস্টে কিন্তু তোমাদের কাছে প্রশ্নপত্র পাঠানো হবে, তোমরা সেখানে প্রশ্নপত্রের উত্তরগুলো লিখবে, উত্তরপত্রটা আপলোড করবে, তোমার খাতা চেক হয়ে আসবে তোমার কাছে, এবং তার সঙ্গে কিন্তু মডেল তুমি প্রশ্নর একটা উত্তরপত্র তুমি পেয়ে যাচ্ছ। তাই আর কোনো চিন্তা নেই, লেখা প্র্যাকটিসটা কিন্তু এইখানেই হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই। এবং এই বিষয়ে বিস্তারিত জানবো আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ ক্লাস 11-এ যদি তোমরা জয়েন করো, অবশ্যই চাইবো তোমরা করবে। যদি বায়োলজি নাও, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব এই হিমোফিলিয়ার কি কি ফ্যাক্টরসগুলো রয়েছে, সেখানে কিভাবে কাজ করে, কেমন ভাবে কাজ করে, সেগুলো পরীক্ষার পরের গল্প। বেশ, এটা হলো গল্প, অবশ্যই দেখে নিচ্ছ। এইবার এখান থেকে একটা প্রশ্ন কি আসে, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলা হয়? বলে ফেলো, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলা হয়? এর মধ্যে হিমোফিলিয়া এ না হিমোফিলিয়া বি? রচনা বলছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ এ এ, সবাই এ বলছে, সবাই এ বলছে, সবাই এ। বাকিরা কোথায়? বাকিদের থেকে উত্তর চাইব। রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া আমরা কাকে বলে থাকি? হিমোফিলিয়া এ না হিমোফিলিয়া বি?
সত্য মিথ্যার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একদমই তাই। অনিন্দ তৈরি হচ্ছে আস্তে আস্তে, বাকিরাও তৈরি হও। একদমই তাই। রয়্যাল হিমোফিলিয়া কিন্তু এইটা, রয়্যাল টাইপ কিন্তু এইটা, ঠিক আছে। এটা কিন্তু রানী ভিক্টোরিয়ার আমলে কিন্তু পাওয়া গেছিল, তাদের দেহের মধ্যে কি একটা মিউটেশন হয়ে গেছে, ওই নিয়ে চললো, এই নিয়ে সারা জীবন তার বংশ পরম্পরায় চললো, এই হলো রয়্যাল হিমোফিলিয়া। তো এই প্রশ্নটা তোমায় কিন্তু অবশ্যই দেখে যেতে হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে, রোগের কারণের ক্ষেত্রে এই ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য। এটা পড়ো, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এই 4 লাইনের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, গ্যারেন্টি দিচ্ছি। হলো। এরপরের গল্প কি বলছে, যে এরপরের গল্প হচ্ছে যেটা থাকবে, প্রশ্নটা দেখে নেবো নেক্সট প্রশ্ন কি বলছে। খুব কম প্রশ্নই আছে, আর প্রশ্ন রাখিও নি অ্যাকচুয়ালি, যে হিমোফিলিয়া রোগের বংশগতি জানতে চেয়েছে, মানে চেকার বোর্ডের গল্প অ্যাকচুয়ালি এটা। তো চেকার বোর্ডটা আলাদা করে বলার কিছু নেই, তোমরা চেকার বোর্ড দেখেছো, সেখানে বলে দেবে যে পিতা বাহক নাকি মাতা বাহক। তো পিতা কিন্তু বাহক হয় না, আবার বলছি, হিমোফিলিয়ায় কিন্তু পিতা বাহক হয় না। হিমোফিলিয়ায় কিন্তু পিতার এক্স ক্রোমোজোমে থাকলে সে কিন্তু আক্রান্তই হয়, এটা কিন্তু মনে রাখতে হবে এটা। আর বর্ণান্ধতার ক্ষেত্রে বিষয়টা প্রশ্ন এখানে দিইনি, কারণ বর্ণান্ধতা নিয়ে কিন্তু খুব একটা বিশেষ এবারের গুরুত্বপূর্ণ নয়। তবে হ্যাঁ, তবে অবশ্যই বলবো না তোমরা পড়ে যাবে না, কেন, সেখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ণান্ধতার টাইপগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। তাহলে টাইপগুলো চলো একটু দেখে নেওয়া যাক। বর্ণান্ধতা এখানে এইভাবে ছাড়বো কেন, চাই দেখা যাক, একটু প্র্যাকটিসও হয়ে যাক তাহলে বর্ণান্ধতার ক্ষেত্রে। বর্ণান্ধতা টাইপস কি হবে, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, ভালো কথা। টাইপ কি হবে, অবশ্যই ধরো এটা অবশ্যই মূলত হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত হয়ে থাকে। এবার টাইপসের মধ্যে কি পড়ছি, যখন লাল রং দেখতে আমরা পাবো না, ঠিক আছে, লাল রং আমরা দেখতে পাচ্ছি না, রেড কালার যখন আমি দেখতে পাচ্ছি না, রেড কালার যখন আমি দেখতে পাচ্ছি না, তখন সেটা কি নামে ডাকা হয়, তাকে আমরা কি নামে ডাকবো, তাকে বলবো প্রোটানোপিয়া, গ্যারেন্টিড, পাক্কা স্নেহা, চলো তাকে প্রোটানোপিয়া বলা হয়। কি বলবো, তাকে প্রোটানোপিয়া বলা হয়, তাকে প্রোটানোপিয়া বলছি আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে। এটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত, অবশ্যই দেখছো। তারপরে নেক্সট কি করবো, চলো লাল নীল সবুজের খেলা হোক একটুখানি আজকে দেয়ালে, দেখে নাও। গ্রিন কালার দেখতে পাচ্ছ কেউ, গ্রিন কালার কেউ দেখতে পাচ্ছ, তাহলে বলে ফেলো, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য তো কি রোগ হবে, অবশ্যই ডিউটেরানোপিয়া, একদমই তাই। চলো অবশ্যই দেখে যাচ্ছ ডিউটেরানোপিয়া, ডিউটেরানোপিয়া। স্নেহা একদম ফুল ফর্মে রয়েছে, একদম এটাই তো চাই, ফুল ফর্মে রয়েছে স্নেহা, রচনাও একদমই চাই। চলো অনিন্দ তো রয়েছে অবশ্যই। 3 নম্বর টাইপ কি রয়েছে এরপরে, যে ব্লু, এবং এই দুটো কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত, এই দুটো হয়ে গেল তোমার এক্স ক্রোমোজোম বাহিতর গল্প, ফান্ডামেন্টাল পার্ট। এরপরে চলে আসো কি, ব্লু 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 কালার কারা দেখতে পাচ্ছ, তারা উত্তর দাও, যারা দেখতে পাচ্ছ না তারা কি করবে, বসে থাকো। ব্লু কালারের রেসপেক্টে কি ডাকবো আমরা এটাকে, ট্রাইটানোপিয়া বলা হয় এখান থেকে, ঠিক আছে, ট্রাইটানোপিয়া বলা হয়। কি বলা হয়, ট্রাইটানোপিয়া বলা হয় ব্লু কালার ক্ষেত্রে। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে কি, এটা হচ্ছে অটোজোমাল, এইটা মনে রাখতে হবে। অটোজোমাল জিন, প্রচ্ছন্ন জিনের জন্য এই জিনিসটা হয় অটোজোম, ক্রোমোজোম নাম্বার 7, 7 নম্বর ক্রোমোজোম যেটা অটোজোম, তার মধ্যে থাকা বর্ণান্ধ জিনের জন্য কিন্তু কোনো ব্যক্তি নীল রঙকে সঠিকভাবে চিনতে পারেন না। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে এই পোর্শনটা। জাস্ট এই 3টে টাইপ পড়ো তাহলেই হবে, এর বাইরে কিন্তু কিছু করার দরকার নেই। এক্স ক্রোমোজোম বাহিত, আর একটা বিষয় দেখে নেবে যে ওয়াই ক্রোমোজোম বাহিত। হ্যাঁ, আর একটা বিষয়ের আগের দিন বোধহয় বলছিলাম, আর একবার বলে দিই, যে হল্যান্ড্রিক জিনের গল্প একটা আসে, ওটা হল্যান্ড্রিক জিন। হল্যান্ড্রিক জিন কোথায় থাকে বলতে পারবো, হল্যান্ড্রিক জিন, হল্যান্ড্রিক জিন কোথায় থাকে বলতে পারবো, হল্যান্ড্রিক জিন কোথায় থাকে বলতে পারবো, ওয়াই ক্রোমোজোমে, একদমই তাই। ওয়াই ক্রোমোজোমে কিন্তু হল্যান্ড্রিক জিন অবস্থান করে, একটা জিনের নাম হচ্ছে SRY, ভুলে যেন না যাও, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই পড়ে যাচ্ছ। আচ্ছা, নেক্সট পড়ে যাবে যেটা, সেটা হচ্ছে যে এর পরবর্তীতে সেটা হলো একটা পার্ট যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, কয়েকটা রোগের হচ্ছে ক্রোমোজোমাল কনফিগারেশন দেখবে, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। সেটা হচ্ছে তোমার ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, আর হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম, এই 3টে পড়বে, ঠিক আছে। এর বাইরে কিছু, এই 3টে রোগ পড়লে আর 3টে রোগ পড়বে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, আর হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। বলো ছপছপ করে বলে দিই বিষয়টাকে, তো দেখে নাও এখানে কি বলবো। নেক্সট পেজ নেবো এখান থেকেই করে দিই। ডাউন সিনড্রোম যদি আমি বলি, ডাউন সিনড্রোম, ওরে বাবা,
ডাউন সিনড্রোম, এই যে রোগটা হয়, ঠিক আছে, এই রোগটা কেন হয়? এটা হচ্ছে ট্রাইজোমি 21, ঠিক আছে, ট্রাইজোমি 21 মানে হচ্ছে আমরা কি জানি 21 নম্বর ক্রোমোজোম বা প্রত্যেকটা ক্রোমোজোম এক্সেপ্ট হচ্ছে ওয়াই সবাই কিন্তু জোড়ায় জোড়ায় বা হোমোলোগাস পেয়ারে অবস্থান করে, কিন্তু ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি হয় যে 21 নম্বর ক্রোমোজোমটা সংখ্যায় 3টে হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু বিশেষ করে স্তম্ভ মেলার জন্য গুরুত্বপূর্ণ, স্তম্ভ মেলার জন্য দেখে নিচ্ছ, ঠিক আছে। এই একটা পড়বে। 2 নম্বর কি পড়বে? যে ক্লাইনফেল্টার সিনড্রোম। কি পড়ছো? ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে XXY পাবো, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যেমন ধরো আমরা মেল বডিতে আমরা দেখতে পাবো এটাকে, ঠিক আছে। তো মেলে আমরা কি জানি? 46 জানি তো, 46 বা বলতে পারো হচ্ছে 44, অ্যাকচুয়ালি 44 প্লাস হচ্ছে XY হয় নর্মাল ক্ষেত্রে। এখানে কি হবে? XXY হবে, এটা মনে রাখতে হবে। মানে 47টা ক্রোমোজোম, XXY, এটা মনে রাখবে, ঠিক আছে। যে কটা বলছি ওই কটার বাইরে প্রশ্ন আসবে না, আসে না পরীক্ষা। XXY এটা মনে রাখবে, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কি 3 নম্বর পার্ট হচ্ছে একটা টার্নার সিনড্রোম বলা হয়। কি? টার্নার সিনড্রোম। এটা মহিলাদের ক্ষেত্রে হয়, অ্যাকচুয়ালি জেনেটিক রোগ আর কি। টার্নার সিনড্রোম তুমি পড়ছো, এক্ষেত্রে তুমি কি পাবে? এক্ষেত্রে পাবে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমরা কি জানি, ফিমেলের ক্ষেত্রে এটা বেশি হয়, মধ্যেই হয় অ্যাকচুয়ালি। সেটা কি জানি আমরা? যে কি হবে? 44 থাকে, তো 44XX থাকে, 44XX নর্মাল। এখানে কি হয়? একটা এক্স থাকে না, 44XO বলা হয়। ও মানে 0 বোঝানো হয় অ্যাকচুয়ালি। 44XO মানে একটা এক্স ক্রোমোজোম থাকে না, একটা। এই 3টে রোগ পড়ে যাবে, এই 3টে রোগের মধ্যেই যা ঘুরিয়ে ফিরিয়ে আসবে, বাইরে কিছু তোমাকে পড়তে হবে না। বেশ, বোঝা গেল? তাহলে আজকের মতন গল্পটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। সবাইকে যা যা প্রশ্নগুলো বলে দিলাম, যে জায়গাগুলোকে বললাম ইম্পর্টেন্ট, অবশ্যই একদম ওকে স্নেহা, চলো অবশ্যই সেই প্রশ্নগুলোকে দেখে যাচ্ছ, বাড়িতে ক্রসগুলোকে প্র্যাকটিস করবে লিখে লিখে, কোনটা বর্ণান্ধ, কোনটা বর্ণান্ধ নয়, কোনটা হিমোফিলিক বাহক কোনটা, কোনটা হিমোফিলে আক্রান্ত, প্রত্যেকটা বিষয় বিশেষ করে পুরুষের ক্ষেত্রে মাথায় রাখবে। সেখানে কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত হলে একটা এক্স ক্রোমোজোমই এনাফ সেই রোগটাকে বাইরে প্রকাশ করার জন্য। বেশ, তাহলে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এর মধ্যে সমস্ত প্রশ্ন নিয়ে ভালো করে রিভিশন দিয়ে নাও। আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 ইউটিউব চ্যানেলে যে ডিজিটাল সহায়িকাগুলো রয়েছে, সেখান থেকে জীবন বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলোকে রিভিশন দাও। রিভিশন কিভাবে দেবে অলরেডি কিন্তু ক্লাসের প্রথমে বলে দিয়েছি, যারা মিস করে গেছো অবশ্যই ক্লাসটা কিন্তু পরে দেখে নিচ্ছ। এবার তার সাথে কিন্তু অবশ্যই লেখা অভ্যাস করো, লেখা অভ্যাস না করলে কিন্তু পরীক্ষার হলে লিখতে অসুবিধা হবে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। মনে সাহস রাখো, মনে জোর আনো, কারণ সামনে তোমাদের পরীক্ষা আর একটা মাস মাত্র বাকি রয়েছে। আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হবে, ভীষণ ভালো নম্বর উঠবে, কারণ তোমরা চেষ্টা করছো। যারা চেষ্টা করে, যারা খাটতে পারে, যারা সৎভাবে চেষ্টা করে, তাদের কিন্তু পরীক্ষার ফল কখনো খারাপ হয় না। আজ পর্যন্ত কখনো কিন্তু রেজাল্ট খারাপ হয়নি। তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।